রাত তখন প্রায় 1টা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আকাশে একটার পর একটা বজ্রপাত। পুরো রাস্তা ফাঁকা, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের কান্নার শব্দ ভেসে আসছিল। আমি তখনও বুঝতে পারিনি ওই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। আমার নাম ঋত্বিক। আমি পেশায় ভিডিওগ্রাফার। পুরনো জায়গা, রহস্যময় বাড়ি আর ভূতের গল্প নিয়ে ভিডিও বানাতাম। সত্যি বলতে আমি ভূত টুটু এসব বিশ্বাস করতাম না। বেশিরভাগ জায়গায় গিয়ে দেখেছি মানুষের বানানো গুজব ছাড়া আর কিছুই না। কিন্তু জমিদার বাড়ির রহস্যময় কালী মূর্তি, এটা অন্যরকম ছিল। ঘটনাটা শুরু হয় 1 সপ্তাহ আগে। একদিন রাতে আমার ইউটিউব পেজে একটা অদ্ভুত মেসেজ আসে। যদি সত্যিকারের ভয় দেখতে চাও তাহলে রায়চৌধুরীদের জমিদার বাড়িতে এসো, কিন্তু মনে রেখো রাত 12টার পর কালী মন্দিরে ঢুকবে না। মেসেজটা দেখে আমি প্রথমে হেসে ফেলেছিলাম, কারণ এরকম মেসেজ আমি প্রায়ই পেতাম। কিন্তু এরপর একটা ছবি পাঠানো হয়। ছবিটা দেখেই আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। একটা বিশাল কালো কালী মূর্তি। মূর্তির চোখ দুটো লাল, আর তার গলায় ঝোলানো মালাটা, ওটা ফুল না, হচ্ছিল মানুষের মাথার খুলি। আমি ছবিটা জুম করে দেখছিলাম। ঠিক তখনই খেয়াল করলাম মূর্তির পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। একটা মহিলা, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। সে ক্যামেরার দিকেই তাকিয়েছিল। আমি ভাবলাম এডিট করা ছবি হবে। তবুও কৌতূহল হলো, কারণ আমি যতই এসব বিশ্বাস না করি, একটা জিনিস জানতাম, যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানে ভিডিও বানালে ভিউ আসে। তাই ঠিক করলাম জায়গাটায় যাব। 2 দিন পর আমি পৌঁছালাম নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম কেউ ঠিকমতো বলতে চাইছিল না। বাস স্ট্যান্ডে নামতেই বুঝলাম জায়গাটা অদ্ভুত। সবাই কেমন চুপচাপ। আমি এক চায়ের দোকানে গিয়ে জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করতেই দোকানদারের মুখ সাদা হয়ে গেল। সে নিচু গলায় বলল, আপনি ওখানে যাচ্ছেন? আমি হেসে বললাম, হ্যাঁ, শুনেছি ভূতের বাড়ি। লোকটা একদম হাসল না। সে খুব আস্তে বলল, রাতে যদি মন্দির থেকে ঘণ্টার শব্দ শুনতে পান তাহলে দৌড়াবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? শুধু মাথা নিচু করে চা বানাতে লাগল। আমার তখনও মনে হচ্ছিল গ্রামের লোকেরা বাড়িয়ে বলছে। সন্ধ্যার একটু আগে আমি জমিদার বাড়ির সামনে পৌঁছালাম। আর সত্যি বলতে বাড়িটা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। বিশাল পুরনো প্রাসাদ। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালাগুলো ভাঙা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল বাড়িটার সামনে দাঁড়ানো বিশাল কালী মন্দিরটা। মন্দিরের দরজা অর্ধেক খোলা, ভেতরটা অন্ধকার। তবু মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি ক্যামেরা অন করলাম। বন্ধুরা, আজ আমরা এসেছি বহু বছরের পুরনো একটা জমিদার বাড়িতে। গ্রামের লোকেরা বলে এই বাড়ির কালী মূর্তির মধ্যে নাকি কিছু আছে। আমি কথা বলছিলাম, ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে খুব আস্তে ঘণ্টার শব্দ ভেসে এলো। টাং! আমি থেমে গেলাম। চারপাশে তখন বাতাসও নেই। তাহলে ঘণ্টা বাজল কিভাবে? নিজেকে বোঝালাম হয়তো বাতাসে নড়েছে। ভেতরটা একদম অন্ধকার। দেওয়ালে পুরনো ছবি। সব ছবির চোখ যেন আমাকে অনুসরণ করছে। হঠাৎ খেয়াল করলাম পুরো বাড়িটা ধুলোয় ভরা হলেও একটা জায়গায় তাজা পায়ের ছাপ, ভেজা পায়ের ছাপ, যেন কেউ কিছুক্ষণ আগেই হেঁটে গেছে। আমার বুক ধক ধক করছিল। তবুও ক্যামেরা চালিয়ে সামনে এগোলাম। উপরে যাওয়ার সিঁড়িটার কাছে পৌঁছাতেই একটা পচা গন্ধ নাকে এলো। এমন গন্ধ যেন অনেক দিনের পুরনো কিছু পচে আছে। আমি টর্চের আলো ফেললাম, আর সাথে সাথে আমার হাত কেঁপে উঠল। সিঁড়ির ধাপে লাল রঙের কিছু লেগে আছে। প্রথমে রং মনে হলেও কাছে যেতেই বুঝলাম ওটা রক্ত, একদম টাটকা। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম।
ঠিক তখনই ওপর থেকে ধূপ করে শব্দ হলো। মনে হলো কেউ দৌড়ে গেল। আমি টর্চ তুলে তাকালাম, কেউ নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দ, ধূপ ধূপ ধূপ। এবার স্পষ্ট, কেউ ওপরের করিডোরে হাঁটছে। আমার মাথায় তখন দুইটা চিন্তা। এক, এটা হয়তো কোনো ভবঘুরে। দুই, আমি যদি এটা ক্যামেরায় ধরতে পারি, ভিডিও ভাইরাল হবেই। আমি সাহস করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপ উঠার সাথে সাথে ঠান্ডা বাড়ছিল। এক সময় মনে হচ্ছিল আমি বরফের মধ্যে দাঁড়িয়ে আছি। ওপরে উঠে দেখি লম্বা একটা করিডোর, দুই পাশে পুরনো দরজা, সব বন্ধ। কিন্তু করিডোরের একদম শেষের ঘরটার দরজা খোলা, আর ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। আমার বুক ধুকপুক করছিল। আমি ধীরে ধীরে এগোলাম। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে কেউ ফিসফিস করে বলল, পেছনে তাকিও না। আমি জমে গেলাম, কারণ গলাটা একদম আমার পাশ থেকে এসেছে, কিন্তু পাশে কেউ নেই। আমি সাহস করে পিছনে তাকালাম, আর সাথে সাথে গলা শুকিয়ে গেল। করিডোরের একদম শেষে একটা মহিলা দাঁড়িয়ে, লম্বা কালো চুল, মুখ দেখা যাচ্ছে না। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি কাঁপা গলায় বললাম, কে কে আপনি? কোন উত্তর নেই, শুধু ধীরে ধীরে সে মাথা কাত করল, তারপর এক পা এগোল। ঠিক তখনই পুরো করিডোরের সব দরজা একসাথে খুলে গেল, ধাম ধাম। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। প্রতিটা ঘরের ভেতর অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে অসংখ্য মানুষের ফিসফিসানি। চলে যা, এখানে থাকিস না। ও জেগে উঠেছে। আমার শরীর কাঁপছিল। আমি দৌড়ে নিচে নামতে যাব, ঠিক তখনই অপেরের সেই খোলা ঘর থেকে ঘণ্টার শব্দ শুরু হলো, টাম টাম টাম। এবার আগের থেকে অনেক জোরে, আর সেই সাথে একটা মহিলার কান্না। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছিল আমাকে ওই ঘরের ভেতরে যেতেই হবে, যেন কেউ টানছে। আমি ধীরে ধীরে ঘরের সামনে পৌঁছালাম। ভেতরে ঢুকতেই গা শিউরে উঠল। পুরো ঘরের দেওয়ালে রক্ত দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকা, মেঝেতে শুকনো ফুল, আর ঘরের মাঝখানে একটা বিশাল কালী মূর্তি, ঠিক ছবির মতো। কিন্তু বাস্তবে ওটা আরো ভয়ঙ্কর। মূর্তির জিভে টাটকা রক্ত লেগে আছে, আর চোখ দুটো মনে হচ্ছিল জীবন্ত। আমেরা তুললাম। ঠিক তখনই বুঝলাম, ঘরের ভেতর আমি একা না। মূর্তির পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ছায়াটা সামনে এল, আর আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সেই একই মহিলা, সাদা শাড়ি, চুলে মুখ ঢাকা। কিন্তু এবার আমি একটা জিনিস পরিষ্কার দেখলাম, তার পা মাটিতে নেই, সে ভাসছে। আমি পিছিয়ে যেতে লাগলাম। মহিলাটা খুব আস্তে বলল, এতদিন পর আবার কেউ এসেছে। তার গলা শুনে মনে হচ্ছিল একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? সে ধীরে ধীরে মুখ তুলল, আর আমি চিৎকার করে উঠলাম, কারণ তার পুরো মুখ পুড়ে গিয়েছে। চামড়া গলে হাড় বেরিয়ে আছে, কিন্তু চোখ দুটো একদম লাল। সে হাসছিল, একটা ভয়ঙ্কর মৃত মানুষের হাসি। হঠাৎ পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল। মূর্তির সামনে রাখা প্রদীপগুলো নিজে থেকে জ্বলে উঠল। ঠিক তখনই কালী মূর্তিটা চোখ নড়ে উঠল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছে। তারপর মূর্তির মুখ থেকে খুব আস্তে একটা গলা বের হলো, রক্ত চাই। আমার বুক ধক করে উঠল। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, ধাম। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে তখন সেই মহিলার হাসির শব্দ,
আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম আর দেখলাম সে এখন আমার একদম পিছনে দাঁড়িয়ে। তার বরফ ঠান্ডা হাত ধীরে ধীরে আমার কাঁধে উঠছে। চলবে। তার বরফ ঠান্ডা হাত ধীরে ধীরে আমার কাঁধে উঠতেই পুরো শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল শরীরের ভেতরের রক্ত জমে যাচ্ছে। আমি চিৎকার করে পিছিয়ে এলাম, কিন্তু ঘরের দরজা বন্ধ। চারপাশে শুধু ধূপের গন্ধ আর সেই ভয়ঙ্কর ঘণ্টার শব্দ। টান টান টান। সাদা শাড়ির মহিলাটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার মুখের পোড়া চামড়া থেকে কালো রক্ত পড়েছিল, আর চোখ দুটো পুরো লাল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? সে থেমে গেল। তারপর খুব আস্তে বলল, এই বাড়ির শেষ রানী। হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। কালী মূর্তির সামনে রাখা প্রদীপগুলো একসাথে জ্বলে উঠল। মহিলাটা মূর্তির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মা আবার ক্ষুধার্ত। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক তখনই মূর্তিটার চোখ আবার নড়ল। আমি স্পষ্ট দেখলাম কালো পাথরের চোখ ধীরে ধীরে আমার দিকে ঘুরছে। তারপর মূর্তির জিভের ওপর দিয়ে টাট্টা রক্ত গড়িয়ে পড়ল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। দরজায় জোরে ধাক্কা দিতে শুরু করলাম, খুলে যা, খুলে যা। কিন্তু দরজা এক চুলো নড়ল না। পেছন থেকে সেই মহিলার গলা ভেসে এলো, কেউ একবার এখানে এলে আর বেরোতে পারে না। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সে এবার একদম মূর্তির সামনে দাঁড়িয়ে, তার দুহাত রক্তে ভেজা, আর মূর্তির পায়ের কাছে অসংখ্য মানুষের হাড়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ ক্যামেরাটা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে যা দেখলাম সেটা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ ক্যামেরার স্ক্রিনে আমি একা না, আমার পেছনে আরো অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই কালো ছায়া, তাদের চোখ জ্বলছে। আমি আতঙ্কে পিছিয়ে এলাম, কিন্তু পিছনে তো কেউ ছিল না। হঠাৎ ক্যামেরার ভেতর থেকে কড়কড় শব্দ আসতে লাগলো। স্ক্রিন ঝাপসা হয়ে গেল। তারপর সেখানে একটা পুরনো ভিডিও চলতে শুরু করল। আমি অবাক হয়ে দেখলাম ভিডিওটা এই একই ঘরের, কিন্তু অনেক পুরনো। চারপাশে মোমবাতি জ্বলছে, আর ঘরের মাঝখানে কয়েকজন মানুষ একটা ছোট মেয়েকে ধরে রেখেছে। মেয়েটা কাঁদছে, চিৎকার করেছে, আমাকে ছেড়ে দিন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই ছোট মেয়েটার মুখও ঠিক এই মহিলার মতো। ভিডিওতে একজন বৃদ্ধ পুরোহিত বলল, মাকে রক্ত না দিলে পুরো বংশ শেষ হয়ে যাবে। তারপর তারা মেয়েটাকে কালী মূর্তির সামনে শুইয়ে দিল। আমি আতঙ্কে দেখছিলাম। পুরোহিত একটা ধারালো ছুরি তুলল, আর পরের মুহূর্তেই ভিডিও পুরো লাল হয়ে গেল। ভিডিও বন্ধ। আমার হাত কাঁপছিল। সাদা শাড়ির মহিলাটা তখন ধীরে ধীরে বলল, ওরা আমাকে বলি দিয়েছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তারপর থেকে মা আর কাউকে ছাড়ে না। ঠিক তখনই পুরো বাড়ির ভেতর থেকে মানুষের কান্নার শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে কাঁদছে। হঠাৎ দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ। কেউ দৌড়ে আসছে। তারপর দরজায় প্রচণ্ড ধাক্কা, ধাম। আমি চমকে উঠলাম। বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, দরজা খোলো। মহিলাটা হঠাৎ ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। পুরো ঘর কেঁপে উঠল, আর সাথে সাথে দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। দেখি একজন বৃদ্ধ দাঁড়িয়ে, লম্বা দাড়ি, হাতে ত্রিশূল, চোখে আতঙ্ক। তিনি আমার হাত ধরে টেনে বললেন, এখনই নিচে চলো। আমরা করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে তখন সেই মহিলার হাসি, হি হি হি।
মনে হচ্ছিল পুরো বাড়ির ভেতর প্রতিধ্বনি হচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে বললাম, ওটা কি? বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বললেন, এই বাড়ির অভিশাপ। নিচে নেমেই তিনি আমাকে একটা ছোট ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করলেন। ঘরটা ছোট, ধূপ জ্বলছে। বৃদ্ধ বলেন, যা দেখেছিস সেটা কাউকে বিশ্বাস করাতে পারবি না। আমি কাঁপা গলায় বললাম, ও বলছিল ওকে বলি দেওয়া হয়েছিল। বৃদ্ধ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিল খুব নিষ্ঠুর। তার বিশ্বাস ছিল কালী মাকে মানব বলি দিলে সম্পদ বাড়ে। আমার বুক ধড়ফড় করেছিল। প্রথমে গ্রামের মানুষ উধাও হতে শুরু করে, তারপর একদিন নিজের মেয়েকেই বলি দেয়। আমি হতভম্ব হয়ে গেলাম। বৃদ্ধ নিচু গলায় বললেন, কিন্তু সেই রাতেই সব শেষ হয়ে যায়। কি হয়েছিল? তিনি ধীরে ধীরে বললেন, মূর্তির ভেতরে কিছু জেগে ওঠে। ঠিক তখনই অপর থেকে বিকট চিৎকার শোনা গেল, মহিলার গলা। তারপর ঘণ্টার শব্দ, টাং টাং। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও নেমে আসছে। আমার বুকের রক্ত শুকিয়ে গেল। হঠাৎ ঘরের বাইরে কেউ হাঁটতে শুরু করল, ধীরে ধীরে, টুপ টুপ টুপ, মনে হচ্ছেন ভেজা পা। তারপর দরজার সামনে এসে শব্দ থেমে গেল। পুরো ঘর নিস্তব্ধ। আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। ঠিক তখনই দরজার ওপাশ থেকে খুব আস্তে একটা গলা এলো, দরজা খোলো। আমার শরীর জমে গেল। সেই একই গলা। বৃদ্ধ ত্রিশূল শক্ত করে ধরলেন, কোনভাবেই দরজা খুলবি না। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো রক্ত ভেতরে ঢুকতে শুরু করল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। রক্তের মধ্যে ছোট ছোট হাত নড়েছিল, শিশুর হাত। হঠাৎ দরজায় ভয়ঙ্কর আঘাত, ধাম। ঘরের দেওয়াল কেঁপে উঠল, আর সাথে সাথে সব তাবিজ একসাথে চিরে মাটিতে পড়ে গেল। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, ওকে আটকানো যাচ্ছে না। পরের মুহূর্তেই দরজা ভেঙে গেল। থাম। ঠান্ডা বাতাস পুরো ঘরে ঢুকে পড়ো। আর দরজার সামনে দাঁড়িয়ে সেই মহিলা। কিন্তু এবার সে আগের থেকেও ভয়ঙ্কর। তার মুখ পুরো ফেটে গেছে, শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর তার পিছনে দাঁড়িয়ে অসংখ্য কালো ছায়া। সবাই ওর চোখ লাল। সে ধীরে ধীরে বলো, আজ মা নতুন রক্ত পাবে। বৃদ্ধ ত্রিশূল নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু মহিলা শুধুই হাত তুলেতেই বৃদ্ধ চিৎকে দেয়ালে গিয়ে পড়লেন। তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগল। আমি চিৎকার করে উঠলাম। মহিলাটা এবার ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। চারপাশের ছায়াগুলো এগিয়ে আসছে। আমি পিছিয়ে যেতে যেতে দেয়ালে আটকে গেলাম। ঠিক তখনই বৃদ্ধ কষ্ট করে বললেন, মূর্তিটা ভাঙতে হবে। আমি চমকে উঠলাম। কি? মূর্তির ভেতরেই ও বন্দী? মহিলাটা বিকট চিৎকার করে উঠল, চুপ! পুরো ঘর কেঁপে উঠল। আমি আর এক সেকেন্ডও নষ্ট করিনি। দৌড়ে বেরিয়ে আবার সেই কালী মন্দিরের ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই বুঝলাম কিছু একটা বদলে গেছে। মূর্তিটার চোখ এবার পুরো লাল হয়ে জ্বলছে, আর মূর্তির সামনে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে, যেন বহু বছরের পুরনো লাশ। তারা ধীরে ধীরে নড়ছে। আমার বুক ধড়ফড় করছিল। হঠাৎ পেছন থেকে সেই মহিলার গলা, মাকে ভাঙলে তুইও মরবি। আমি চারপাশে তাকিয়ে একটা লোহার রড পেলাম। তারপর প্রাণপণে মূর্তির দিকে ছুঁড়ে মারলাম। ধাম! মূর্তিতে ফাটল ধরল। সাথে সাথে পুরো বাড়ি কেঁপে উঠল। বাইরে বজ্রপাত, আর সেই মহিলা এমন ভয়ঙ্কর চিৎকার করল যে আমার কান বন্ধ হয়ে গেল। আমি আবার আঘাত করলাম। ধাম! এবার মূর্তির একটা অংশ ভেঙে পড়ল। মূর্তির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়ার ভেতর অসংখ্য মুখ। সবাই চিৎকার করছে। মহিলাটা মাটিতে পড়ে কাঁদতে লাগল, থামো প্লিজ। কিন্তু তখন দেরি হয়ে গেছে।
আমি শেষবার রড দিয়ে আঘাত করলাম। পুরো মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল, আর সাথে সাথে পুরো বাড়ি অন্ধকার। সব শব্দ বন্ধ, নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুললাম। দেখি সেই মহিলা মাটিতে বসে আছে, কিন্তু এবার তার মুখ স্বাভাবিক, চোখে জল। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর ধীরে ধীরে সে আলো হয়ে মিলিয়ে গেল, চারপাশের কালো ছায়াগুলোও অদৃশ্য হয়ে গেল। বাড়ির ভেতর হঠাৎ শান্ত হয়ে গেল সব। পরদিন সকালে গ্রামের মানুষ খবর পেয়ে আসে। কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর আর কখনো ওই জমিদার আর বাড়ি থেকে ঘণ্টার শব্দ শোনা যায়নি। আর কালী মন্দিরের ভেতরেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে ছবি আসে। অন্ধকার ঘর, ভাঙা মূর্তি, আর কোনায় দাঁড়িয়ে একটা মেয়ে। সে শুধু তাকিয়ে থাকে, মুখে হালকা হাসি, যেন এখনো পুরোপুরি মুক্তি পায়নি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যি ঘটনা নিয়ে আমি আবার ফিরে আসব নতুন এক হন্টেড গল্প নিয়ে। রাতে একা শুনলে কিন্তু সাহস লাগবে।